একটু ভলিউম কমিয়ে কানে হেডফোন লাগিয়ে নিন তো। বাকিটা শুধু আপনার আর আমার গোপন কথা, এমন কথা যা হয়তো মুখে বলা যায় না, কিন্তু মনের গভীরে এক তুষের আগুন হয়ে পুড়ে চলে প্রতিনিয়ত। আমার নাম নন্দিনী। আমার বাড়ি নদিয়া জেলার এক শান্ত মফস্বল শহরে। প্রথম যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম, তখন কত স্বপ্ন, কত আশা ছিল চোখে। সব নতুন, সব সুন্দর লাগছিল। ভেবেছিলাম একটা ভালোবাসার সংসার হবে আমার, যেখানে স্বামী আর আমি মিলে সুখের একটা ছোট জগৎ তৈরি করব। প্রথম প্রথম সব ঠিকঠাকই ছিল। আমার স্বামী নিবাকর, ভালো মানুষ, তার মনটাও সাদা। কিন্তু সময়ের সাথে সাথে কেমন যেন একটা দূরত্ব তৈরি হতে শুরু করল। সে তার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকত। সকাল থেকে রাত অবধি তার সময় কাটত অফিসের ফাইল আর মিটিংয়ে। আর আমার জীবনটা বাধা পড়েছিল চার দেয়ালের মধ্যে। সারাদিন সংসারের কাজ, রান্নাবান্না, আর মাঝে মাঝে একলা দুপুরবেলা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে অলস সময় কাটানো। আমার দিবাকরের সাথে একটা গভীর মানসিক সংযোগের অভাব বোধ করতে শুরু করলাম। সে আমাকে ভালো রাখত, কোনো অভাব রাখত না, কিন্তু তার কাছে মন খুলে কথা বলার মতো সময় বা সুযোগ দুটোই কম ছিল। আমার মনের ভেতরে যে চাপা কষ্ট, যে আকাঙ্ক্ষাগুলো জমে উঠত, সেগুলো বলার মতো কোনো মানুষ খুঁজে পেতাম না। হাসি মুখে সবার সাথে কথা বলতাম বটে, কিন্তু আমার ভেতরের এই শূন্যতাটা কেবল আমিই জানতাম। আর ঠিক সেই সময়টায় আমার জীবনে এলো অভ্র। অভ্র আমার দেবরের ছোট ভাই, আমার স্বামীর কাকাতো ভাই, কিন্তু সম্পর্কটা অনেকটা দেবর ভাবির মতোই ছিল। সে তখন সদ্য কলেজে ভর্তি হয়েছে, পড়াশোনার জন্য আমাদের বাড়িতেই থাকত। অভ্র প্রথম থেকেই খুব মিশুক প্রকৃতির ছেলে। বয়সের তারতম্য থাকলেও সে বেশ বুদ্ধিমান আর সংবেদনশীল ছিল। প্রথম প্রথম অভ্রকে ছোট ভাইয়ের চোখেই দেখতাম। সে আমাকে বৌদি বলে ডাকত, খুব শ্রদ্ধা করত। বাড়ির টুকটাক কাজে আমাকে সাহায্য করত, যেমন বাজার থেকে কিছু এনে দেওয়া বা ভারী কোনো জিনিস সরাতে সাহায্য করা। ওর এই সাহায্য করা, এই দেখভাল করার অভ্যাসটা আমার ভালো লাগত। কেমন যেন একটা নির্ভরতা খুঁজে পেতাম ওর মধ্যে। আমার স্বামী যখন বাড়িতে থাকত না, তখন বাড়িতে অভ্রই ছিল আমার একাকিত্বের একমাত্র সঙ্গী। আমরা দুজনে বসে টিভি দেখতাম, কলেজের গল্প করত অভ্র, আর আমি মন দিয়ে শুনতাম। আমার স্বামী বা শ্বশুরবাড়ির অন্য কেউ কোনোদিন অভ্রর এই বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ে খারাপ কিছু ভাবেনি। তারা ভাবত ও তো ঘরেরই ছেলে, বৌদির সাথে এমন মিষ্টি সম্পর্ক থাকতেই পারে। আর আমারও তাই মনে হতো, এ তো খুব স্বাভাবিক একটা সম্পর্ক। কিন্তু আস্তে আস্তে কেমন যেন একটা পরিবর্তন আসতে শুরু করল। অভ্রর তাকানোর ভঙ্গিটা একটু অন্যরকম লাগতে শুরু করল। যখন আমি রান্নাঘরে কাজ করতাম, দেখতাম অভ্র দরজার কাছে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি যখন মুখ তুলে তাকাতাম, ও তখন হয়তো মুচকি হেসে বলতো, কিছু লাগবে বৌদি? ওর সেই হাসিটা, সেই তাকানোটা কেমন যেন একটা চাপা অনুভূতি তৈরি করত আমার ভেতরে। আমার বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠত। নিজেকে বোঝাতাম আমি হয়তো বেশি ভাবছি, অভ্র তো ছোট ছেলে, ও এমন কিছু ভাবতেই পারে না। আমি হয়তো ওর দিকে অন্য চোখে তাকাচ্ছি, তাই আমার এমন মনে হচ্ছে। কিন্তু এই অনুভূতিটা যেন আর শুধু আমার একার ছিল না। অভ্রর আচরণেও সেই পরিবর্তনটা স্পষ্ট হয়ে উঠছিল। একদিন দুপুরবেলা আমি বারান্দায় বসে সেলাই করছিলাম। অভ্র এলো আমার কাছে, হাতে একটা বই নিয়ে। বৌদি, এই জায়গাটা বুঝতে পারছি না, বলে সে আমার একদম পাশে এসে বসল। ওর শরীর থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল, যা আমাকে কেমন যেন অস্বস্তি দিচ্ছিল। বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি মাথা নিচু করে সেলাই করছিলাম, আর ও বইটা দেখিয়ে আমাকে প্রশ্ন করছিল। ওর হাতের স্পর্শ আমার বাহুতে হালকা করে লাগল। আমি চমকে উঠলাম। ও তাড়াতাড়ি হাত সরিয়ে নিল, কিন্তু সেই স্পর্শের উষ্ণতাটা আমার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। আমার গাল দুটো লাল হয়ে উঠল, আমি তা স্পষ্ট টের পেলাম। ও হয়তো সেটা দেখেই তাড়াতাড়ি অজুহাত দিয়ে উঠে চলে গেল। সেই দিন থেকে আমার মনে একটা নতুন চিন্তার জন্ম হলো। এমন স্পর্শ, এমন উষ্ণতা, এমন অনুভূতি তো আমি আগে কোনোদিন অনুভব করিনি। দিন দিন অভ্রর সাথে আমার ঘনিষ্ঠতা বাড়তে থাকল। এটা শারীরিক ঘনিষ্ঠতা ছিল না, কিন্তু মনের দিক থেকে আমরা যেন একে অপরের আরও কাছে আসতে শুরু করলাম। আমার স্বামী দিবাকর যখন রাতের শিফটে কাজ করত, তখন অভ্র আর আমি দুজনে গল্প করতাম। কখনো বারান্দায় বসে, কখনো ছাদে গিয়ে তারা দেখতাম। ও আমার প্রতি যত্নশীল ছিল, আমার পছন্দের গান বাজাতো, আমাকে হাসাতো। আমার একাকী জীবনে ও যেন এক ঝলক তাজা বাতাসের মতো এসেছিল। ওর উপস্থিতিতে আমার হাসি বেড়ে গিয়েছিল, আমার অবসাদ কিছুটা হলেও কেটে গিয়েছিল। কিন্তু একই সাথে একটা ভয়ও আমার ভেতরে বাসা বাঁধতে শুরু করেছিল।
এই সম্পর্কটা কি শুধু দেবর ভাবির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এর একটা অন্য মোড় নিচ্ছে? আমি তো বিবাহিত, আমার একটা সংসার আছে। অভ্র আমার দেবরের মতো। এই সম্পর্কটা ভুল। এই ভাবনাটা আমার মনকে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু ওর প্রতি আমার এই অদ্ভুত আকর্ষণটা আমি কিছুতেই আটকাতে পারছিলাম না। ওর কাছাকাছি থাকলে আমার বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করত। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসত। ওর চোখে আমি নিজের প্রতি এক অন্যরকম অনুভূতি দেখতে পেতাম, এক অপলক দৃষ্টি, এক গভীর নীরব ভাষা, যা আমাকে বারবার অস্থির করে তুলত। একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল। বাড়িতে আমি আর অভ্র ছাড়া আর কেউ ছিল না। শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে গিয়েছিলেন, আর স্বামী দিবাকর অফিসের কাজে বাইরে গিয়েছিল। সেদিনটা যেন ছিল আমাদের দুজনের জন্য এক ভিন্ন জগৎ। বাইরের বৃষ্টির শব্দ আর ঘন অন্ধকারের মধ্যে আমরা দুজনে একই ঘরে বসেছিলাম, টর্চের মৃদু আলোয়। অভ্র আমার পাশে বসেছিল। সে সেদিন আমার হাত ধরেছিল। সে হাত আমি সরাইনি। ও আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে ছিল এক অব্যক্ত আবেগ। বৌদি, সে ফিসফিস করে বলেছিল, আপনি এত একা কেন থাকেন? ওর প্রশ্নটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। অনেকদিন ধরে জমে থাকা কষ্টগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। আমি ওর বুকে মাথা রেখে অঝরে কেঁদেছিলাম। ও আমাকে আলতো করে জড়িয়ে ধরেছিল। সেই আলিঙ্গনটা ছিল এক অদ্ভুত শান্তি আর উত্তেজনার মিশ্রণ। আমার সমস্ত শরীর কেঁপে উঠছিল। ওর হাতের স্পর্শে আমার শিরা উপশিরা যেন বিদ্যুতের মতো শিহরিত হচ্ছিল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল এই মুহূর্তে যদি আমি ওর কাছে আত্মসমর্পণ করি, তাতেও আমার কোনো দ্বিধা থাকবে না। কিন্তু সেই মুহূর্তে যেন আমার বিবেক আমাকে টেনে ধরল। আমি বিবাহিত, আমার একটা সম্মান আছে, একটা পরিবার আছে। আমি এই ভুলটা করতে পারি না। আমি আস্তে আস্তে ওর থেকে সরে এসেছিলাম, কিন্তু মনের গভীরে জমে থাকা ইচ্ছেগুলো যেন আরও জেদি হয়ে উঠেছিল। অভ্র আমার হাত ধরেছিল আবার। ওর চোখে আমি গভীর কষ্ট দেখতে পেলাম। বৌদি, আপনি কি আমাকে ভুল ভাবছেন? সে বলেছিল। আমি জবাব দিতে পারিনি, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। সেই রাতে আর কোনো কথা হয়নি, কিন্তু সেই রাতের নীরবতাই যেন সব কথা বলে দিয়েছিল। আমাদের দুজনের মনের ভেতরের লুকানো ইচ্ছেগুলো সেদিন যেন উন্মুক্ত হয়ে গিয়েছিল। আমার এই শরীরটা, যা এতদিন শুধু দিবাকরের জন্য ছিল, এখন অভ্রর চোখে এক নতুন অর্থ নিয়ে ধরা দিচ্ছিল। আমি লম্বা পাতলা গড়নের মেয়ে। আমার স্তনজোড়া বেশ সুগঠিত। শাড়ির আঁচলের ফাঁকে বা হালকা পোশাকের নিচে যা সহজেই নজর কাড়ে। কোমরটা ছিপছিপে, আর নিতম্বের গড়নও যথেষ্ট আকর্ষণীয়। আমি প্রায়শই সাধারণ সালোয়ার কামিজ বা সুতির শাড়ি পরি। সেই দিন বৃষ্টিতে ভেজা শরীর নিয়ে আমি যখন এক সাদা সুতির শাড়ি পরে অভ্রর সামনে বসেছিলাম, আমার মনে হয়েছিল যেন আমি সম্পূর্ণ নগ্ন ওর চোখের সামনে। শাড়ির ভিজে অংশ শরীরের সাথে লেপ্টে আমার সমস্ত গোপন রেখা যেন আরও স্পষ্ট করে তুলেছিল। আমার ভেজা চুলগুলো পিঠে এলোমেলো হয়ে পড়েছিল, আর কপাল থেকে চুইয়ে পড়া জলের ফোঁটা আমার গালের উপর দিয়ে গড়িয়ে নামছিল। আমার মুখে তখনও চোখের জলের দাগ, কিন্তু অভ্রর চোখ ছিল আমার ভেজা শাড়ির দিকে, আমার শরীরের বাঁকগুলোর দিকে। ওর দৃষ্টিতে আমি যে তীব্র কামনা দেখেছিলাম, সেটা আমাকে একই সাথে ভয় এবং এক অন্য রকম উত্তেজনা দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি ওর কাছে কেবল বৌদি নই, আমি ওর কাছে এক নারী, এক আকাঙ্ক্ষিত নারী। নিজেকে এই পোশাকে আরও বেশি অসহায় মনে হচ্ছিল, অথচ আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন সেই চাহনি উপভোগ করছিল। পরের দিন থেকে আমাদের মধ্যে একটা অদ্ভুত নীরবতা তৈরি হলো। আমরা দুজনেই যেন সেই রাতের কথা এড়িয়ে যেতে চাইছিলাম, কিন্তু সেই ঘটনাটা আমাদের দুজনের মনেই এক গভীর রেখা এঁকে দিয়েছিল। অভ্র আমাকে দেখলে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিত। আমিও ওকে দেখলে কেমন যেন অস্বস্তিতে ভুগতাম, কিন্তু যত এড়িয়ে যেতে চাইতাম, ততই যেন আমাদের ভেতরের টানটা আরও তীব্র হচ্ছিল। আমার স্বামী দিবাকর যখন ফিরে এলো, আমি ওর সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম, কিন্তু মন থেকে যেন সেই দূরত্বটা আর খুঁজছিল না। দিবাকরের স্পর্শ, ওর কথাগুলো কেমন যেন ফ্যাকাশে মনে হতে লাগল। আমার মন কেবল অভ্রর স্পর্শ, অভ্রর চোখের ভাষা খুঁজত। আমার মনের এই পাপবোধ আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। আমি জানতাম এই সম্পর্কটা কোনোদিন আলোর মুখ দেখবে না। সমাজের চোখে এটা মহাপাপ। আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা নষ্ট হবে, আমার পরিবারের সম্মান ধুলোয় মিশে যাবে। কিন্তু এই টানটা, এই তীব্র আকর্ষণটা
আমি কিছুতেই অগ্রাহ্য করতে পারছিলাম না। রাতের বেলা যখন দিবাকর আমার পাশে ঘুমিয়ে থাকত, আমার মন তখন অভ্রর কথা ভাবত। অভ্র হয়তো তার ঘরে জেগে থাকত আর আমার কথা ভাবত। এই অনুভূতিগুলো যেন আমাকে এক মানসিক দ্বন্দ্বে ডুবিয়ে দিয়েছিল। একদিকে আমার কর্তব্য, আমার সংসার, আমার মূল্যবোধ, আর অন্যদিকে আমার মনের গভীরে লুকিয়ে থাকা এক নিষিদ্ধ আকর্ষণ, যা আমাকে প্রতিনিয়ত দুর্বল করে তুলছিল। একদিন সকালবেলা অভ্রকে দেখলাম সে তার ব্যাগপত্র গোছাচ্ছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছিস অভ্র? সে মাথা নিচু করে বলল, বৌদি, আমি গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছি। আমার বাবা অসুস্থ, আর আমার এখানে পড়াশোনাতেও মন বসছে না। আমি ওর কথা শুনে ভেতরে ভেতরে যেন ভেঙে পড়লাম। আমার মনটা ভারী হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম এটা ওর সিদ্ধান্ত নয়, এটা আমার জন্যেই ওর এই পদক্ষেপ। ও নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল, যাতে আমার আর ওর মধ্যে তৈরি হওয়া এই নিষিদ্ধ টানটা আর বাড়াবাড়ি পর্যায়ে না যায়। আমার বুকের ভেতরে একটা কষ্ট মোচড় দিয়ে উঠল। অভ্র চলে যাওয়ার পর বাড়িতে আবার সেই পুরনো নীরবতা ফিরে এলো। কিন্তু এবারের নীরবতাটা ছিল আরও ভয়াবহ। এটা ছিল শূন্যতার নীরবতা, এক অপূর্ণ আকাঙ্ক্ষার নীরবতা। অভ্র চলে যাওয়ার পর আমার জীবন যেন আরও বেশি একাকী হয়ে উঠল। আমি ওর শূন্যতা অনুভব করতাম প্রতি মুহূর্তে। রান্নাঘরে কাজ করতে গিয়ে, টিভি দেখতে গিয়ে, এমনকি ঘুমোতে গিয়েও ওর কথা মনে পড়ত। ওর হাসি, ওর কথা, ওর চোখের গভীরতা আমাকে তাড়িয়ে বেড়াত। আমি জানতাম এই সম্পর্কটা ভুল, কিন্তু এই ভুলটাই যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর আর তীব্র অনুভূতি ছিল। আমার মনে হলো আমি ওর কাছে ক্ষমা চাইতে পারি না, কারণ আমি জানি আমিও ওকে একই রকম তীব্রভাবে আকর্ষণ করতাম। আজ অনেক বছর কেটে গেছে অভ্র চলে যাওয়ার পর। অভ্র এখন তার গ্রামের বাড়িতেই থাকে। মাঝে মাঝে দু একবার ফোন করে খবর নেয়, কিন্তু সেই আগের মতো আর কিছুই নেই। আমাদের দেখা হয় না বললেই চলে। আমি জানি এটাই হয়তো ঠিক হয়েছে, কিন্তু আমার মনের গভীরে সেই স্মৃতিগুলো এখনও অমলিন। সেই বৃষ্টি ভেজা রাতের কথা, ওর স্পর্শ, ওর চোখের ভাষা, সব কিছুই এখনও আমার হৃদয়ে সতেজ। এই ঘটনাগুলো আমাকে শিখিয়েছে যে মানুষের মন কত বিচিত্র হতে পারে। সমাজে এমন অনেক সম্পর্ক আছে যা বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে এক নিষিদ্ধ প্রেমের বীজ বয়ে নিয়ে বেড়ায়। মনের দুর্বলতা আর একাকিত্ব মানুষকে এমন পথে নিয়ে যেতে পারে যেখানে সে নিজের অজান্তেই সমাজের সীমারেখা পেরিয়ে যায়। এই অভিজ্ঞতাটা আমাকে এক নতুন দৃষ্টিকোণ দিয়েছে জীবন সম্পর্কে। আমি জানি আমি ভুল করিনি হয়তো, কিন্তু আমার মনের ভেতরে যে পাপ ছিল তা আমাকে আজও তাড়িয়ে বেড়ায়। একটা সম্পর্ককে সুস্থ রাখতে গেলে শুধু শারীরিক নৈকট্য যথেষ্ট নয়, মানসিক সংযোগটাও খুব জরুরি। আমার জীবনে যা ঘটেছে তা আমাকে শিখিয়েছে যে সম্পর্ককে অবহেলা করলে, মনের যত্ন না নিলে অন্য কোনো আকর্ষণ এসে সেই শূন্যতা পূরণ করতে পারে। হয়তো অভ্র চলে যাওয়াতেই আমরা দুজনেই এক বড় ভুল থেকে রক্ষা পেয়েছি, কিন্তু এই শিক্ষাটা আমার সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। জীবনে ভালো থাকতে গেলে নিজের মনকে বুঝতে হয় আর সম্পর্কের মূল্য দিতে হয়। তাই সাবধানে থাকুন, সচেতন থাকুন, নিজের সম্পর্কের প্রতি যত্নশীল হন। না হলে হয়তো একদিন আপনার জীবনেও এমন এক অভ্র আসতে পারে যে আপনার সমস্ত বাঁধ ভেঙে দিতে চাইবে। এইটুকু বলেই আজকের মতো শেষ করছি। আশা করি আমার গল্পটা আপনার ভালো লেগেছে। আপনার জীবনের অভিজ্ঞতাগুলোও হয়তো এমন কিছু শেখার সুযোগ করে দিয়েছে।